আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আবার ভুল হয়ে গেছে, আর কোনোদিন এমনটা হবে না। তুমি আমাকে ভীষণভাবে হার্ট করেছ অয়ন্তী, যেটার ক্ষত এত সহজে ভালো হওয়ার নয়। অয়ন্তী জাহানের কাছে এসে জাহানের হাত দুটো ধরে অনবরত চোখের জল ফেলতে ফেলতে বলতো, আর এমনটা হবে না, আমি কথা দিচ্ছি। এবারের মতো ক্ষমা করে দিন। আমি ভয়ে ছিলাম, যার জন্য বলতে গিয়েও বলতে পারিনি। আমার উপরে ভয়টাই তোমার অবিশ্বাসের কারণ অয়ন্তী। আমায় তুমি অবিশ্বাস করো দেখেই ভয়ে বলতে পারোনি তুমি কথাটা। যদি বিশ্বাস করতে তাহলে আজ অন্য কারোর কাছ থেকে এমন নোংরা ইঙ্গিতের মাধ্যমে কথাগুলো শুনতে হতো না আমাকে। তার আগেই তাকে থামিয়ে দিতাম। এমনটা আর কখনো হবে না। এখন থেকে সব কথা আপনাকে বলবো, কথা দিচ্ছি। জাহিন অয়ন্তীর হাতটা নিজের হাত থেকে সরিয়ে দেয়। অয়ন্তী একবার হাতের দিকে চেয়ে অশ্রুসিক্ত নয়নে জাহিনের পানে তাকালো। জাহিন প্রচন্ড অভিমানী মুখ ঘুরিয়ে অন্যদিকে চেয়ে বলে, চিন্তা করো না, আমি এমন স্বামী নই যে আমার স্ত্রীকে আমি অবিশ্বাস করব। তবে এতটুকু আক্ষেপ, আমার স্ত্রীর আমার উপরে বিন্দু পরিমাণ বিশ্বাস নেই, যেটা এই ঘটনার প্রেক্ষিতে জানতে পারলাম। বলে জাহিন ঘর থেকে বেরিয়ে যায়। অয়ন্তী কিছুক্ষণ হতবাক হয়ে দাঁড়িয়ে থেকে জাহিনের পিছু পিছু গেল। ছেলেকে নিচে নামতে দেখে জোহরা বেগম বসা থেকে উঠে ছেলের কাছে এসে চিন্তিত গলায় বলল, কি হয়েছে তোদের দুজনের মাঝে? জাহিন ভরাট গলায় বলল, কিছু হয়নি মা। বলেই সদর দরজার দিকে অগ্রসর হলো। অয়ন্তী দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নেতামশাই বলে নামছে। সিঁড়ি থেকে পড়ে যাওয়ার ভয় নেই আজ অয়ন্তীর। মনে সে অস্থির হয়ে ছুটে চলেছে স্বামীর কাছে। বাড়ির সবাই জাহিন আর অয়ন্তীর মান অভিমানগুলা অবাক চোখে দেখছে। অয়ন্তী সদর দরজা পেরিয়ে বাইরে আসলো। ততক্ষণে জাহিন গাড়ি স্টার্ট দিয়ে ফেলেছে। গাড়ি চলতে শুরু করলো। অয়ন্তী গাড়ির পিছু নিতে গিয়েও নিল না। ততক্ষণে গাড়ি যে তার নৈকট্যের বাইরে চলে গেছে। জাহিন গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে মনে মনে আওড়ালো, সরি অয়ন্তী, আমি চাইলেই তোমাকে বুকে টেনে নিতে পারতাম, কিন্তু আমি চাই তুমি যেন সম্পর্কে বিশ্বাস থাকার মানেটা বুঝতে পারো। যেই সম্পর্কের মাঝে বিশ্বাস নেই সেই সম্পর্কের শেকড়ের মাটি যে খুব নরম হয়। আর আমি চাই না আমাদের সম্পর্কের শেকড়ের মাটি নরম হোক। এই জন্য তোমাকে ক্ষণিকের জন্য হলেও কষ্ট সইতে হবে। বুঝতে হবে একটা সম্পর্কের মাঝে বিশ্বাসের মর্যাদা কতটুকু। ফলে না হয় তোমার এই ক্ষণিকের কষ্টটুকু আমার ভালোবাসা দিয়ে মুছে দেব। ততক্ষণ তুমি একটু কষ্ট পাও। জাহিনের গাড়ি মিলিয়ে যায়। জাহিন ইচ্ছে করেই বাড়ি থেকে বের হয়ে গেছে। চোখের সামনে অয়ন্তীর কান্না দেখতে পারবে না, তাই এই পন্থা বেছে নিয়েছে। বাড়ির সবাই বের হয়ে আসলো। অয়ন্তী শাশুড়ি মায়ের কাছে এসে কান্নারত অবস্থায় চেঁচিয়ে বলল, মা, উনি আমার উপরে রাগ করে চলে গেছেন। মা, বিশ্বাস করুন মা, আমি ওনাকে আঘাত করতে চাইনি, কিন্তু কি করে যে হয়ে গেল এমনটা আমি সত্যি বুঝতে পারিনি। জোহরা বেগম অয়ন্তীর মুখটা দুহাত দিয়ে ধরে মলিন গলায় বলল, সব ঠিক হয়ে যাবে অয়ন্তী, তুমি শান্ত হও। অয়ন্তী পাগলের ন্যায় বলল, না মা, উনি আমার উপরে খুব রাগ করেছেন। উনি আমাকে আর আগের মতো ভালোবাসবেন না মা। উনি আমাকে আর ওনার কাছে টেনে নিবেন না। আমি ওনার অবহেলাগুলো সহ্য করতে পারবো না। জোহরা বেগম পাগল প্রায় অয়ন্তীকে বুকের মাঝে চেপে ধরে বলে, সব ঠিক হয়ে যাবে অয়ন্তী, সব ঠিক হয়ে যাবে। তুমি একটু শান্ত হও, আমি জাহিনকে বোঝাবো। অয়ন্তী এক নাগারে শুধু একটা কথাই বলে যাচ্ছে, উনি আমার উপরে খুব রাগ করেছেন মা, খুব, আর ভালোবাসবেন না উনি আমাকে। বাড়ির সবাই অয়ন্তীকে বোঝাতে ব্যস্ত হয়ে পড়েছে। জাহিনকে একের পর এক কল করা হচ্ছে, কিন্তু একটা কলও ধরলো না। হঠাৎ দুজনের মাঝে কি নিয়ে ভুল বোঝাবুঝি হলো বুঝতে পারছে না কেউ। অয়ন্তীকে প্রশ্ন করলে অয়ন্তী কোনো উত্তর দেয় না। নুহাসকে কল করা হলেও বলে এ বিষয়েও কিচ্ছু জানে না। নুহাস ইচ্ছে করে এই কথাটা বলেছে যাতে করে বাড়ির কেউ আবার বিষয়টা অন্যভাবে না নেয়। যেহেতু অয়ন্তী জাহিন কিছু বলছে না কাউকে, অয়ন্তী কান্না করতে করতে একসময় ক্লান্ত হয়ে ঘুমে ঢলে পড়ে। জোহরা বেগম অয়ন্তী চোখের কোণে জমে থাকা পানিটা মুছে দিয়ে গায়ে কম্বল টেনে দিয়ে একে একে সবাই রুম থেকে বের হয়। জোহরা বেগম সবার উদ্দেশ্যে বলে, ও ঘুমাক আর জাহিন আসুক, তারপর ওর সাথে কথা হবে। কি হয়েছে দুজনের মাঝে যে মেয়েটা এভাবে পাগলের মতো কান্না করলো? জাহিন আসলো রাত 10:30টার দিকে। কলিং বেল বাজার সাথে সাথে বাড়ির কাজের লোক দরজা খুলে দিল। জাহিন ভেতরে ঢুকে মাকে সোফায় বসে থাকতে দেখেও না দেখার ভান করে কিছু না বলে চলে যেতে নিবে, তখনই জোহরা বেগম গুরুগম্ভীর গলায় বললেন, দাঁড়া। জাহিন দাঁড়িয়ে পড়ে। জোহরা বেগম ছেলের মুখোমুখি হয়ে বলল, কি হয়েছে তোদের মাঝে যে মেয়েটা এভাবে পাগলের মতো কান্না করলো? জাহিন ঠান্ডা গলায় বলল,
কিছু হয়নি মা। কিছু হয়নি যখন, তাহলে অয়ন্তী কি এমনি এমনি কান্না করেছে? মা খুব ক্লান্ত লাগছে আমার, আমি উপরে গেলাম। জাহিন পা বাড়াতে নিলে জোহরা বেগম বলেন। অয়ন্তীকে রুমে নিয়ে যা। জাহিন মায়ের দিকে ফিরে বলল। কোথায় ও? আমার ঘরে ঘুমিয়ে আছে। জাহিন একটা টু শব্দ না করে মায়ের রুমে এসে ঘুমান্ত অয়ন্তীকে এক পলক দেখে পাজা কোলে তুলে নিয়ে মায়ের ঘর থেকে বেরিয়ে মাকে উদ্দেশ্য করে বলল। খেয়েছে ও? জোহরা বেগম রাগে গলায় বলল। তোর কি মনে হয়? কাউকে দিয়ে ওর খাবারটা উপরে পাঠিও। জাহিন অয়ন্তীকে নিয়ে নিজেদের ঘরে এসে অয়ন্তীকে ধীরে ধীরে বিছানায় শুয়ে দেয়। এই মেয়ের তো আবার স্বভাব খারাপ, অন্য জায়গা থেকে এনে আরেক জায়গাতে শোয়ালে ঘুম ভেঙে যায়। জাহিন ঝুঁকে আছে অয়ন্তীর দিকে, এক ধ্যানে তাকিয়ে আছে বউয়ের দিকে। কান্না করার ফলে মুখের অবস্থা নাজেহাল বানিয়ে ফেলেছে মেয়েটা। চোখের জলের সাথে কাজল মিশে একাকার হয়ে গেলে কালো দাগ বসে গেছে। জাহিন অয়ন্তীর গালে হাত রেখে বুড়ো আঙ্গুল দিয়ে চোখের কোণায় স্পর্শ করে নিচু হয়ে অয়ন্তীর বন্ধ দু চোখের পাতায় চুমো বসায়। বুঝতে পারছে অতিরিক্ত কষ্ট দিয়ে ফেলেছে মেয়েটাকে, কিন্তু কিছু করার নেই। অয়ন্তীকেও বুঝতে হবে স্বামী স্ত্রীর সম্পর্কটা গাড়ির চাকার মতো, চাকা দুটো যদি উঁচু নিচু হয়ে থাকে তাহলে সেই সম্পর্কটা ধসে পড়বে, তখনই শক্ত হয়ে স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে না। তাই দুজনের উপরেই সমান আস্থা রাখতে হবে। জাহিন ফ্রেশ হয়ে অয়ন্তীকে আস্তে আস্তে ডাকে। রাত অনেক হয়েছে, এবার খাওয়া দরকার। অতিরিক্ত কান্না করার ফলে হয়তো পেটের খাবার এতক্ষণে মজে গেছে। জাহিন অয়ন্তীর দুগালে আলতো হাতে চাপড় মেরে বলল। অয়ন্তী ওঠো এবার। অয়ন্তী পিটপিট চোখে তাকালো। চোখের সামনে জাহিনের প্রতিচ্ছবি দেখে চোখ বড় বড় করে তাকে লাফিয়ে শোয়া থেকে উঠে বসে ভাঙ্গা গলায় বলল। নেতামশাই। জাহিন উঠে দাঁড়িয়ে অন্যদিকে ফিরে বলল। ফ্রেশ হয়ে আসো, যাও, খেতে হবে। অয়ন্তীর ঠোঁট ভেঙে আসছে। এত রাগ যে তার দিকে ফিরেও তাকাচ্ছে না। কি এমন ভুল করেছে যে এতটা রেগে থাকতে হবে তার প্রতি, আর এত দরদ দেখাতে হবে না? সে না খেলে তার কি? অয়ন্তীর কোনো রেসপন্স না পেয়ে জাহিন অয়ন্তীর দিকে ফিরে কপট রাগ দেখিয়ে বলে। কি হলো, এভাবে বসে আছো কেন? যদি ভেবে থাকো না খেয়ে তুমি নিজের শরীর খারাপ করবে, তাহলে এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। কারণ আমি আমার কাজকর্ম ছেড়ে তোমাকে নিয়ে হাসপাতালে দৌড়াতে পারবো না অয়ন্তী। অয়ন্তী মুখ ঘুরিয়ে বলল। আমার খিদে নেই, খাবো না আমি। কিন্তু অয়ন্তীর পেটে ইঁদুর দৌড়াচ্ছে। দুপুরে খেয়েছিল, এরপর আর কিছু খাওয়া হয়নি পানি ছাড়া। জাহিন দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। এই মেয়ে তো উল্টো তার উপরে ছুরি ঘুরাচ্ছে। জাহিন অয়ন্তীকে পাজা কোলে তুলে নিয়ে কঠিন গলায় বলল। ফ্রেশ হওয়া দরকার নেই, এভাবেই খাবে তুমি। অয়ন্তী ছটফট করতে করতে বলল। বলছি তো আমি খাবো না। জাহিন অয়ন্তীকে এনে সোফায় বসিয়ে খাবারের প্লেটটা এগিয়ে দিয়ে বলল। নাও, খাওয়া শুরু করো। অয়ন্তী অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছে, যার অর্থ সে খাবে না। জাহিন তা দেখে বলল। কি হলো, খাওয়া শুরু করো। বলছি তো আমি খাবো না। জাহিন দাঁতে দাঁত চেপে বলল। একদম নাটক করবে না অয়ন্তী, চুপচাপ খাও। অয়ন্তী চেঁচিয়ে বলল। আমি না খেলে আপনার তাতে কি? জাহিন টি শার্টের হাতা কোণই পর্যন্ত তুলে থমথমে গলায় বলল। তুমি খাবে, তোমার ঘাড়ও খাবে, ওয়েট। জাহিন নিজেই ভাত মাখিয়ে বা হাত দিয়ে অয়ন্তীর মুখ চেপে ধরে জোর করে এক লোকমা খাবার খাইয়ে দেয় অয়ন্তীকে। এরপর অয়ন্তী আর একটা টু শব্দ করলো না, চুপচাপ জাহিনের হাতে খেয়ে নিল। অয়ন্তী জাহিনকে জিজ্ঞাসা করলো জাহিন খেয়েছে কিনা, কিন্তু জাহিন উত্তর দিল না। জাহিন তো জোর করে তাকে খাইয়ে দিয়েছে। এবার কি জাহিনকে তার সাথে কথা বলানোর জন্য সাঁড়াশি দিয়ে জাহিনের মুখ খুলতে হবে? জাহিন আর অয়ন্তী শুয়ে আছে, তাদের মাঝে এক হাত দূরত্ব। জাহিন পাশ ফিরে শুয়ে আছে। অয়ন্তী বারবার জাহিনের দিকে তাকাচ্ছে, যদি একবার তার দিকে ফিরে এই আশায়। কিন্তু আফসোস, জাহিন একটিবারের জন্য ফিরল না। অয়ন্তীর বুক ভার হয়ে আসছে। এত অভিমান, এত রাগ! মানছে সে একটা ভুল করে ফেলেছে, তাই বলে এভাবে মুখ ঘুরিয়ে থাকবে? অয়ন্তীর চোখের কোণা ভিজে উঠেছে। বেরিয়ে আসলো দীর্ঘ নিঃশ্বাস। কান্না করতেও পারছে না প্রাণ খুলে। অয়ন্তীর নাক টানার শব্দ শুনে জাহিন চোখ মেলে তাকায়। বুঝতে পারলো অয়ন্তী নিঃশব্দে কান্না করছে। মেয়েটাকে এবার থামানো দরকার, অনেক কান্না করেছে আর না। জাহিন অয়ন্তীর দিকে ফিরে নরম গলায় বলল। কি হয়েছে, এভাবে কান্না করছো কেন? না ঘুমিয়ে? অয়ন্তী নিজেকে আর ধরে রাখতে পারল না, চোখের উপরে হাত রেখে হাউমাউ করে কেঁদে উঠল। জাহিন তৎক্ষণাৎ অয়ন্তীর ছোট্ট দেহটা টেনে এনে নিজের বুকে ফেলে জড়িয়ে ধরে মাথায় হাত বুলাতে বুলাতে কোমল কণ্ঠে বলল। হয়েছে তো, আর কান্না করতে হবে না, অনেক কান্না করেছো, এবার থামো। অয়ন্তী কাঁদতে কাঁদতে বলল। আপনি আমার উপরে খুব রেগে আছেন, তাই না? কে বলেছে আমি রেগে আছি তোমার উপরে? আপনার ব্যবহারই বলে দিচ্ছে। জাহিন অয়ন্তীকে নিচের বুক থেকে সরিয়ে বেডে শুয়ে দিয়ে অল্প ঝুঁকে অয়ন্তীর কপালে চুমু এঁকে দিয়ে বলল। তা আমার এই ব্যবহারটা কি বলছে এখন?
বিশ্বাস করুন, ওই লাবিবের সাথে আমার কোনো যোগাযোগ নেই ওই দিনের পর থেকে। বুঝেছি। আর সত্যি আমার ওপরে রেগে নেই তো আপনি? রেগেছিলাম, কিন্তু পরে ভাবলাম স্বামীদের বেশি রেগে থাকতে নেই বউয়ের উপরে, তাতে মহব্বত কমে যায়। অয়ন্তী জাহিনকে নিজের উপর থেকে সরিয়ে বসে মলিন গলায় বলল, আপনি একজন বাজে স্বামী যে শুধু বউকে কষ্ট দেয়। জাহিন নৈশব্দে হেসে অয়ন্তীর কোমর জড়িয়ে ধরে নিচের কোলে এনে বসিয়ে মিহিস্বরে বলল, শুধু কষ্ট দেয়াটা চোখে পড়লো, ভালোবাসাটা চোখে পড়লো না। ভালোবাসলে এভাবে ছেড়ে চলে যেতেন না। গেলাম কোথায়? সেই তো ঘুরে ফিরে তোমার কাছেই ফিরে আসলাম। অয়ন্তী নিজেকে জাহিনের কাছ থেকে ছাড়ানোর প্রয়াস চালিয়ে বলল, ছাড়ুন আমাকে, জুতা মেরে এখন গরুদান করতে হবে না। জাহিন ছাড়লো না, বরং অয়ন্তীকে শক্ত করে পেছন থেকে জড়িয়ে ধরল। অয়ন্তী ক্রমাগত জাহিনের বাহুডোর থেকে মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করছে। তাকে কষ্ট দিয়ে এখন এসেছে মলম লাগানোর জন্য। লাগবে না তার মলম। অয়ন্তী। জাহিনের কোমল কণ্ঠে গাঢ় ডাক শুনে অয়ন্তী শান্ত হয়ে পড়ে। শরীরে বয়ে যায় এক শীতল ঢেউ। জাহিনের এই ডাক অয়ন্তীর সাধ্য নেই উপেক্ষা করা, তাই আনমনেই বলে, আমার কিছু চাওয়ার আছে তোমার কাছ থেকে অয়ন্তী। আপনাকে দেওয়ার মতো আমার কাছে এমন কিছু নেই নেতামশাই। আছে, তোমার কাছেই আছে, যেই চাওয়াটা তুমি আমার পূরণ করতে পারবে। কি সেটা? আমার বাচ্চা চাই, আমি বাবা হতে চাই অয়ন্তী। অয়ন্তীর সমস্ত কায়া কেঁপে ওঠে, লজ্জায় মাথা নুয়ে নেয়, গলার স্বর কাঁপছে। অয়ন্তীর শরীরে কম্পন বুঝতে পেরে জাহিন মৃদু হেসে বলল, কিছু বলবে না তুমি? অয়ন্তী নিচু গলায় বলল, কি বলবো? তুমি তো বলবে, তুমি চাও না আমাদের কোল আলো করে একটা ছোট্ট প্রাণ আসুক, যেই প্রাণটা আমাদের চোখের সামনে বেড়ে উঠবে ধীরে ধীরে। অয়ন্তী নিচু গলায় বলল, চাই। তাহলে চলো একটা ছোট্ট প্রাণ তোমার দেহের মাঝে আনার ব্যবস্থা করি। অয়ন্তী আঁকড়ে ধরে নিচের পরিহিত শাড়ির কোনা ধীর গলায় বলল, পারবো তো এই দায়িত্ব পালন করতে। জাহিন অয়ন্তীকে নিচের দিকে ঘুরিয়ে অয়ন্তীর মুখটা নিজের শক্তপোক্ত হাতের মুঠোতে নিয়ে মজার ছলে বলল, বুড়ো হয়ে যাচ্ছি তো আমি, এখন যদি বাপ ডাক না শুনি তাহলে কখন শুনবো? অয়ন্তী ফিক করে হেসে বলল, আপনি বুড়ো হয়ে যাচ্ছেন কে বলল? আমি বলেছি। কেন চোখে পড়ছে না আমি যে বুড়ো হয়ে যাচ্ছি? অয়ন্তী জাহিনের মাথার চুলগুলা এলোমেলো করে দিয়ে বলল, একদমই না, আপনি আমার চোখে একজন সুদর্শন পুরুষ মানুষ। জাহিন অয়ন্তীর নাকের সাথে নাক ছুঁয়ে মোহনীয় গলায় বলল, তাহলে তোমার চোখে দেখা এই সুদর্শন পুরুষ মানুষটির ইচ্ছেটা পূরণ করো। বলেই জাহিন অয়ন্তীকে বেডে শুয়ে দেয়। অয়ন্তী খামচে ধরল জাহিনের টি শার্ট। জাহিন অয়ন্তীর কপালে সশব্দে গভীর এক চুম্বন বসায়, পরপর চোখের পাতায় দু গালে চিবুকে। জাহিন মুখ ডুবিয়ে দেয়। অয়ন্তী গলার ভাঁজে একে একে ভালোবাসার গভীর ছোঁয়া বয়ে যাচ্ছে অয়ন্তীর গলা জুড়ে। জাহিনের খোঁচা খোঁচা দাঁড়িয়ে অয়ন্তীর নরম দেহে স্পর্শ করলে অয়ন্তী মৃদু আওয়াজ করল। মুখ তুলে তাকায় জাহিন, চোখ ভেসে উঠে প্রিয়তমার রক্তিম মুখখানা। জাহিন মুস্কি হেসে এগিয়ে যায় অয়ন্তীর অধর জোড়ার দিকে। অয়ন্তীর এক হাত জাহিনের পিঠে আর এক হাত দিয়ে জাহিনের চুল খামছে ধরল। সময়ের পাল্লার সাথে জাহিনের অবাধ্য হাতের বিচরণ বইতে শুরু করলো নিজের একান্ত প্রিয় নারীটির দেহে। নারীটিও তার প্রিয় মানুষটির গভীর পুরুষালে ভরা আদরে হাতের পরশ পেয়ে ক্ষণে ক্ষণে নিজের সমস্ত কায়া কেঁপে উঠছে। দুটো মানবী এক মাদকতায় ভরা জোয়ারে ভেসে চলছে রাতের গভীর মাত্রায়। নতুন দিনের সূচনা। ক্যালেন্ডারের পাতায় চলছে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ। ঘড়ির কাঁটা 7:30 ঘরে। সূর্যের দেখা মেলেনি এখনো। চারিপাশ ঢেকে আছে ঘন কুয়াশায়। পাখিরা এই ঠান্ডায় নিজ নিজ থেকে বের হয়নি এখনো, কিন্তু মানুষজন তার জীবিকা নির্বাহের জন্য বের হয়েছে কনকনে ঠান্ডার মাঝে। বাইরে মানুষের কোলাহলের শব্দ কানে এসে পৌঁছাতে জাহিনের ঘুমের মাত্রা পাতলা হয়ে আসছে। ঘুমের মাঝে বুকের বাম পাঁজরের স্থানটা ভারী অনুভব করলো। বাহারটা চাইলেও নাড়াতে পারছে না, পুরো অবশ হয়ে গেছে। যার দারুণ জাহিন শক্ত করে হাত মুষ্টিবদ্ধ করে নেয়। জাহিন আধবোজা অবস্থায় চোখ মেলে তাকিয়ে নিচের বুকের উপরে তাকায়। অয়ন্তী তার বুকে মাথা রেখে গভীর ঘুমে ঘুমিয়ে আছে। জাহিন তা দেখে পুনরায় চোখ বন্ধ করে এবার পুরোপুরি ভাবে চোখ মেলে ঘুমন্ত অয়ন্তীর দিকে তাকায়। ভেঘরে ঘুমাচ্ছে মেয়েটা। অয়ন্তীর ভারী উত্তপ্ত নিঃশ্বাস জাহিনের গলার কাছটাই আশ্রে পড়ছে। রাতে দুজনের একান্ত মিষ্টি মুহূর্তগুলো মনে পড়তে জাহিনের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ভেবেছিল নিজের হৃদয়ের গহীনে কাউকে স্থান দিবে না, কিন্তু উপরওয়ালা যে ওর জন্য অন্য কিছু ভেবে রেখেছিল সেটা কে জানতো। এই মেয়েটা যদি তার জীবন থেকে চলে যায় তাহলে সত্যি সে পাগল হয়ে যাবে।
আপন মানুষকে হারানোর যন্ত্রণা জাহিন 5 বছর ধরে সয়ে আসছে। এখন যদি এই যন্ত্রণা আবারও তাজা হয়ে ওঠে তাহলে সেটা সইতে পারবে কিনা সন্দেহ আছে। জাহিন বাহাতটা অয়ন্তীর ঘাড়ের নিচ থেকে সরিয়ে নিয়ে আসতে চাইলে অয়ন্তী নিজের গুটিয়ে নিয়ে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে জাহিনকে। জাহিন তা দেখে আর হাতটা সরালো না, তবে ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে অয়ন্তীর গালে লাল টকটকে হয়ে থাকা পিম্পলটা ছুঁয়ে দিল। অয়ন্তী বুড়ো কুচকে নাই। জাহিন অয়ন্তীর বুড়ো কুচকানোকে বড্ড উপভোগ করলো। পুনরায় জাহিন অয়ন্তীর নাকে ঠোঁটে আলতো করে ছুঁয়ে দেয়। তাতে অয়ন্তীর ঘুমে ব্যাঘাত ঘটল। পিটপিট চোখে অয়ন্তী তাকালো। ভেসে উঠল জাহিনের হাস্য উজ্জ্বল মুখখানা। অয়ন্তী আবারও চোখ বন্ধ করে কিছু একটা মনে পড়তে চোখ বড় বড় করে তাকিয়ে তড়ক করে উঠে বসে বলতে শুরু করলো। কটা বাজে? অনেক বেলা হয়ে গেছে মনে হয়। অয়ন্তী চলে যেতে নিবে তৎক্ষণাৎ জাহিন অয়ন্তীর হাত চেপে ধরে। অয়ন্তী জাহিনের ব্যবহার দেখে অবাক হয়ে বলল, কি হয়েছে? জাহিনের ভারী কণ্ঠস্বর। এমন করছো কেন? কেমন করছি? এই যে মাছের মতো ছটফট করছো। অয়ন্তী চোখ মুখ কুচকে বলে, মাছের মতো আবার মানুষ কিভাবে ছটফট করে? জাহিন অয়ন্তীকে হ্যাঁচকা টান মেরে নিজের বুকে এনে ফেলে দুহাত দিয়ে জড়িয়ে ধরে বলে, এত ছটফট না করে শুয়ে থাকো। শুয়ে থাকবো মানে? বাড়ির সবাই কি ভাববে বাড়ির বউ যদি এত বেলা অবধি শুয়ে থাকে? জাহিন চোখ বন্ধ করে বলে, সবাই ভাববে জামাইয়ের সেবা করছে বাড়ির বউ। তা কি ধরনের সেবা করছি শুনি? সবাই তো জানে আপনি একদম সুস্থ আছেন। জাহিন অয়ন্তীকে বেডে শুয়ে দিয়ে অয়ন্তীর দিকে ঝুঁকে নিরেট গলায় বলল, প্রেমের সেবা করছো তুমি। অয়ন্তী ভুরু কুচকে বলে, কি আজব কথা! আপনি এসব আজব আজব কথা কই? অয়ন্তী আর কিছু বলতে পারলো না। তার আগেই তার গলার ভাঁজে জাহিন নিজের মুখ ডুবিয়ে দেয়। অয়ন্তী প্রথম দিকে আবেশে চোখ বন্ধ করে জাহিনের উষ্ণ নরম ছোঁয়াগুলো অনুভব করলেও পরক্ষণে চোখ মেলে তাকিয়ে জাহিনের কাঁধে হালকা চাপড় মেরে শক্ত কণ্ঠে বলে, নেতামশাই, এবার বাড়াবাড়ি হচ্ছে। সরুন, আপনি সারা রাত জ্বালিয়ে মেরেছেন, এখন আবার সকালে শুরু করেছেন। কিছু প্রেম ভালোবাসা নিজের কাছে জমা রাখুন ভবিষ্যতের জন্য। জাহিন অয়ন্তীর কানের লতিতে চুমু এঁকে দিয়ে বলে, তোমার জন্য আমার হৃদয়ের ভান্ডারে জমিয়ে রাখা ভালোবাসাগুলো এত সহজে ফুরবে না অয়ন্তী। অয়ন্তী মুচকি হাসলো। মানুষটা সত্যি দিনকে দিন পাগল হয়ে যাচ্ছে। অয়ন্তী কৌতুকের ন্যায় বলল, আপনাকে কিন্তু সবাই পরে রাজনীতিবিদ নয় বউ পাগল বলবে। বললে বলবে, তাদের মুখ তো আর ধরে রাখতে পারবো না আমি। আর বউকে যদি ভালোবাসলে আমাকে বউ পাগল বলে, ঠিক আছে বলুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। ঠিক আছে, হয়েছে, এবার উঠুন। জাহিন মুখ তুলে অয়ন্তীর ঠোঁটে ছোট করে চুমু এঁকে দিয়ে শান্ত গলায় বলল, ভালোবাসি, ভীষণ রকমের ভালোবাসি। অয়ন্তী মৃদু হেসে জাহিনের গালে হাত রেখে জবাব দেয়, ভালোবাসি নেতামশাই, খুব ভালোবাসি আপনাকে। জাহিন অয়ন্তীর হাতটা নিচের গাল থেকে সরিয়ে এনে অয়ন্তীর হাতের পাতায় চুমু বসায়। দুজনে আরো কিছুক্ষণ ভালোবাসার খুনসুটিতে মেতে থাকলো। জাহিন আর দেরি না করে উঠে পড়ে তার 9টার ভেতরে নির্বাচন অফিসে পৌঁছাতে হবে। নির্বাচন অফিসে ত্রিনবের সাথে জাহিন মুখোমুখি হয়েছে। ত্রিনবের চোখ মুখ কেমন রহস্যময় লাগছে। ত্রিনব জাহিনের দিকে দু কদম এগিয়ে এসে বাঁকা হেসে বলল, আপনার সাথে কানাকানি একটু কথা বলতে চাই। যদি আপনার লোকেদের একটু দূরে যেতে বলতেন তাহলে একটু ভালো হতো আর কি। জাহিন মুখ দিয়ে চবর্গীয় শব্দ উচ্চারণ করে বলল, ঠিক আছে, শুনি কি বলতে চাও কানাকানি। জাহিন নিজের দলের লোকদের দূরে সরে যাওয়ার জন্য ইশারা করে। ত্রিনব জাহিনের দিকে এগিয়ে আসে, কিন্তু জাহিনের কান সমান হতে পারছে না জাহিনের থেকে খাটো হওয়াতে। জাহিন তো দেখে সশব্দে হেসে ওঠে। ত্রিনব তাতে বড্ড অপমানিত হলো। জাহিন বলল, নিচু হতে হবে বুঝি। ত্রিনব কিছু বলল না, শুধু স্থির চোখে জাহিনের দিকে তাকিয়ে রইল। জাহিন পুনরায় বলল, দেখলে তো, আমার সমসাময়িক হতে হলে তোমাকে কতটা কষ্ট করতে হবে। তবে আজ তোমাকে দেখে বুঝতে পারলাম খাটো মানুষদের মস্তিষ্ক সত্যি কুটনি বুদ্ধি দিয়ে ভরপুর। ত্রিনব নিঃশব্দে হেসে বলল, যাক, কেউ তো আমার কুটনি বুদ্ধির প্রশংসা করলো। তবে এটা মনে রাখবেন, আমার মতো খাটো মানুষ চাইলে আপনার মতো লম্বা মানুষটাকে নিচু করে দিতে পারে। ঠিক যেমন আপনি একটু আগে নিচু হতে চেয়েছেন, ঠিক তেমন। জাহিন চিবিয়ে বলে, তুমি কি বলতে চাইছো সেটা বলো চুপচাপ। ত্রিনব জিভ দ্বারা দাঁতের উপরে পাটে ঘর্ষণ করে অশালীন ভঙ্গিমা নিয়ে বলতে শুরু করলো, আপনার বউয়ের কাহিনী মানে ওই অন্য পুরুষের সাথে
পুরো কথাটা ত্রিনব শেষ করতে পারল না, তার আগে জাহিন ত্রিনবের পায়ে গায়ের সর্বস্ব জোর দিয়ে পাড়া দিয়ে বসে। ত্রিনব ব্যথায় চিৎকার করে নিচে বসে পড়ে। জাহিন ব্যতব্যস্ত হয়ে করুণ গলায় বলল, সরি সরি ত্রিনব, আমি আসলে বুঝতে পারিনি কখন যে তোমার পায়ে পাড়া দিয়ে ফেলেছি। আসলে চারপাশে খুব মশা তো, তাই পা রাখার জায়গা পাচ্ছিলাম না। কখন যে তোমার পায়ে পাড়া দিয়ে বসেছি বুঝতে পারিনি। ইস, খুব ব্যথা পেয়েছো বুঝি? আমার পায়ে আরো শু জুতো, তোমার পায়ে স্যান্ডেল জুতো, যার জন্য ব্যথাটা একটু বেশি পেয়েছো। ত্রিনব ঢের বুঝতে পারছে জাহিন ইচ্ছে করে পড়াটা দিয়েছে। ঠিক আছে, এর শোধও তুলবে। সবকিছু মস্তিষ্কে গেঁথে রাখছে, এগুলার হিসাব কড়াই ঘন্টাই তুলবে। ত্রিনব দাঁতে দাঁত চেপে নাকের পাটা ফুলিয়ে বলল, ঠিক আছে আমি। জাহিন খোঁচা দিয়ে বলল, আমি জানি তুমি ঠিক আছো, কারণ তুমি স্ট্রং বয়। কথাটা বলে জাহিন নিজেও হাঁটু ভেঙে বসে ত্রিনবের কানে কানে কিরমির করে বলল, আমার বউকে নিয়ে তোমার এত চিন্তা না করলেও চলবে ত্রিনব। আমার বউয়ের জন্য আমি আছি, তাই তোমাকে কষ্ট করে আমার কানে আমার বউয়ের সম্পর্কে বিষ না ঢাললেও চলবে। রাজনীতিতে বিষ ঢেলে যাচ্ছ, ঢেলে যাও, কিন্তু আমার দাম্পত্য জীবনে তুমি তোমার বিষ ঢালবে আর সেই বিষ আমি গ্রহণ করব, তাহলে তুমি ভুল ভাবছো। তাই নিজের সীমার ভেতরে থাকো ত্রিনব, সীমা লঙ্ঘন করো না। কথাগুলো বলে জাহিন সরে এসে অপরাধী ভাব ধরে বলে, ইস, কতটা ব্যথা পেয়েছে, লাল হয়ে গেছে একেবারে। কথাটা বলে দাঁড়িয়ে নিজের দলের ছেলেকে উদ্দেশ্য করে বলে, এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? অয়েন্টমেন্ট নিয়ে আয়, দেখছিস না বেচারা পায়ে ব্যথা পেয়েছে। ত্রিনব উঠে পা ছাড়া দিয়ে ক্রোধ নিয়ে বলে, লাগবে না অয়েন্টমেন্ট আমার, সব আদিক্ষেতা দেখানোর কোনো দরকার নেই। জাহিন দুকাত নাচিয়ে গা ছাড়া ভাব নিয়ে পড়ল। ঠিক আছে, দেখালাম না আদিক্ষেতা, হাসি কেমন, ভালো থাকো। জাহিন চলে যায়। ত্রিনব রাগে চোখে জাহিনের যাওয়ার পানে তাকিয়ে আছে। ত্রিনবের দলের লোক এসে বলল, ভাই, ওই আরামে জাহিদকে কিছু বললে না? কিছু বলবো না, তবে করে দেখাবো। কি করবে? সময় আসলে ঠিক জানতে পারবি। তবে এটা জেনে রাখ, এই জাহিনের জীবনে আসল ভিলেনটা আমিই হব, শুধুমাত্র আমি, আর অন্য কেউ না। জাহিন গাড়িতে এসে নওয়াজকে উদ্দেশ্য করে বলে, আমার একজনের খোঁজ লাগবে। কার খোঁজ? তাশিদ শাখাওয়াত লাবিব। নওয়াজ চিন্তিত গলায় বলল, কে এটা? যেটা বলেছি সেটা কর, পাল্টা প্রশ্ন করবি না। ঠিক আছে, আমি খোঁজ নিচ্ছি। পারিস যদি সন্ধ্যার মধ্যে খোঁজ নিয়ে আমার সাথে দেখা করানোর ব্যবস্থা কর। ঠিক আছে। সন্ধ্যা হয়ে গেছে। পুরো শহর জুড়ে কৃত্রিম আলো জ্বলে ওঠে। রাস্তার ধারে হলদেরাঙা সোডিয়াম লাইটগুলা কুয়াশায় আবৃত হয়ে আছে। তার দিকে লাবিব এক নজরে তাকিয়ে আছে কাচ বিশিষ্ট রেস্টুরেন্টের দোতলা থেকে। যখন জানতে পেরেছে জননেতা শেখ আবরা জাহিন তার সাথে দেখা করতে চেয়েছে, তখন থেকে লাবিবের ভেতরে এক অজানা ভয় কাজ করছে, কিন্তু সেটা কোন বিষয় সেটা বুঝতে পারছে না। চেয়ার টানার শব্দ শুনে লাবিব ঘাড় ঘুরিয়ে সামনের দিকে তাকায়। জাহিনকে চোখের সামনে দেখে ভদ্রতাসূচক লাবিব বসা থেকে উঠে দাঁড়ায়। লাবিবকে দাঁড়াতে দেখে জাহিন বসতে বসতে বলে, আরে আরে উঠছেন কেন, বসুন। লাবিব বসলো। জাহিন অমায়িক গলায় বলল, কেমন আছেন? জি ভালো, আপনি? এই ভালো মন্দ মিলিয়ে আছি। লাবিব নম্র কণ্ঠে বলল, কেন দেখা করতে চেয়েছেন আমার সাথে, যদি একটু বলতেন? বলছি এত তাড়া কিসের? আগে এই ঠান্ডা ঠান্ডা সন্ধ্যায় গরম গরম কফি খাওয়া যাক। জাহিন 2 কাপ কফি অর্ডার দিল। কিছুক্ষণ পর ওয়েটার কফি সার্ভ করে দিয়ে গেল তাদের টেবিলে। জাহিন লাবিবের অস্বস্তি বুঝতে পেরে বলল, বিজি লাবিব, আমার সামনে এতটা অস্বস্তিতে থাকার কোনো দরকার নেই। আমার একটু তাড়া আছে, যদি তাড়াতাড়ি বলতেন কি বলতে চাইছেন আমাকে, তাহলে আমার জন্য সুবিধা হতো। জাহিন কফির কাপে চুমুক দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি, তারপরে মুখের ভাষায় বলছি। অয়ন্তীর কাছ থেকে দূরে থাকেন লাবিব। মানে? আমি জানি আপনার সাথে অয়ন্তীর বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু কোনো এক কারণে বিয়ের দিন বিয়েটা হয়নি। বিয়েটা কেন হয়নি সেই অতীত আমি জানতে চাই না, শুধু এইটুকু আমি বলবো, আপনি অয়ন্তীর কাছ থেকে দূরে থাকবেন। লাবিব ধীর গলায় বলল, আমি অয়ন্তের কাছ থেকে দূরেই আছে। জাহিন তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল, তাহলে ওই দিন শপিং মলে অয়ন্তীর কাছে কেন এসেছিলেন? ও পড়ে যাচ্ছিল, তাই ওকে ধরতে বাধ্য হয়েছি। তো আপনাকে বাধ্য হতে কে বলেছে? পড়ে যেত ও? লাবিব হতভম্ব হয়ে বলল, মানে আপনার স্ত্রী যদি
ব্যথা পেত তাহলে কি আপনি খুশি হতেন? অবশ্যই আমি খুশি হতাম না, কিন্তু এই কথাটা তো উঠতো না যে আমার স্ত্রীর চরিত্র খারাপ। মানেটা খুব সোজা। আপনার জন্য হয়তো আমার স্ত্রীর চরিত্র নিয়ে কথা উঠতে পারতো। অয়ন্তী এখন কোনো সাধারণ মেয়ে নয়, পুরো শহর ওকে চিনে শেখ আবরার জাহিনের স্ত্রী হিসেবে। তার স্ত্রীকে যদি অন্য কোনো পুরুষের কাছাকাছি দেখে কেউ, তাহলে কি কথা উঠতে পারে সেটা নিশ্চয়ই আপনাকে বলে দিতে হবে না? লাবিব ঠের বুঝতে পারছে জাহিনের কথার মানে কি। সত্যিই তো, অয়ন্তী এখন আর কোনো সাধারণ মেয়ে নয়। সবাই তাকে সে বাবরা জাহিনের স্ত্রী হিসেবে চেনে। তার কাছে যাওয়াটা সত্যি ভুল হয়েছে, কিন্তু কাছে না গিয়েও তো কোনো উপায় ছিল না। ভালোবাসার মানুষটাকে কি এভাবে মুখ থুবড়ে পড়ে যেতে দেখতো? লাবিবকে নীরব থাকতে দেখে জাহিন বলল, কি ভাবছেন? লাবিব দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, কিছু না। আমার জন্য অয়ন্তের চরিত্রে কালে লাগবে না মিস্টার শেখ। আমি অয়ন্তের সামনে কোনোদিনও পড়ব না, আর অয়ন্ত হয়তো চায় না আবার আমাদের দেখা হোক, তাই আপনি নিশ্চিন্তে থাকুন। লাবিবের কথার ভাঁজে যে একটা চাপা কষ্ট লুকিয়ে আছে জাহিন বুঝতে পারছে। একতরফা ভালোবাসা জিনিসটা বড্ড ভয়ানক, না পারে গিলতে না পারে ফেলতে। জাহিন ভরাট কণ্ঠে বলল, ভালোবাসেন অয়ন্তীকে? লাবিব কথাটা শুনে মৃদু হেসে বলল, প্রশ্নের উত্তরটা না হয় অজানাই থাক, শুধু এটাই চাইবো অয়ন্তকে সুখে রাখবেন, কোনো দুঃখ ওকে ছুতে দিবেন না প্লিজ। জাহিন শুধু মাথা নাড়িয়ে সায় দিল। লাবিব পুনরায় বলল, আপনাকে আমার একটা কথা বলার আছে। কি কথা? অয়ন্তের কিডন্যাপিং বিষয় নিয়ে। জাহিন কপালে দুশ্চিন্তার বলে রেখে ফেলে বলে, কি জানেন? এত কিছু জানি না আমি। আসলে অয়ন্তীকে যারা কিডন্যাপ করেছিল তাদের কাছ থেকে আমি সই নিয়েছিলাম ওকে। জাহিন অবিশ্বাস্য গলায় বলল, আপনি অয়ন্তীকে ওই পোড়া বাড়ি থেকে নিয়ে গিয়েছিলেন? আর ভেবেছিলাম ওকে আপনার কাছে সুস্থভাবে পাঠিয়ে দিব, কিন্তু আমি গাড়ি পার করে ওর জন্য খাবার আনতে গিয়ে এসে দেখি ও আমার কাছ থেকে পালিয়ে গেছে। তারপর যখন ওকে খুঁজতে বের হলাম, কিছু দূর যাওয়ার পরে দেখি আপনি ওকে পেয়ে গেছেন, অয়ন্তীকে। যাই হোক, আমার জন্য আপনাদের সাংসারিক জীবনে কোনো প্রভাব পড়বে না, আমি নিজ থেকে আড়াল রেখে দিলাম। ধন্যবাদ, আপনার জন্যই আজ অয়ন্তীকে আমার জীবনে পেয়েছি। যদি ওই দিন আপনি অয়ন্তীকে বিয়ে করতে আসতেন, তাহলে হয়তো আপনি আমার জায়গাটাতে থাকতেন। আমার ভাগ্যে ছিল না অয়ন্তী, ও আপনার ভাগ্যে ছিল। জাহিন কিছু বলতে নিবে তখনই ফোন বেজে ওঠে। ফোনে আসছি বলে লাবিবকে বলে, আমাকে যেতে হবে, অন্য কোনো একদিন জমে থাকা কথাগুলো বলা হবে। জাহিন লাবিবের সাথে হ্যান্ডশেক করে বিদায় নিল। লাবিব প্যান্টের পকেট থেকে একটা ঘড়ি বের করলো, যেটা অয়ন্তী জাহিনের জন্য কিনেছিল ওই দিন। লাবিব ভেবেছিল জাহিনকে ঘড়িটা ফেরত দিবে, কিন্তু পরে ভাবলো ভালোবাসার মানুষটার পছন্দের একটা জিনিস তার কাছে রইল, তাতে ক্ষতি কি? লাবিব ঘড়িটার পানে তাকিয়ে কাতর গলায় বিড়বিড় করে বলল, এই জন্মে তোমাকে পেয়েও আমার পাওয়া হলো না অয়ন্তী। যদি পর জন্ম বলে কিছু থাকে তাহলে তোমাকে যেন আমি পাই অয়ন্তী। শারাপ নির্বাচনের চিঠি হাতে পেয়েছে, তবে এখন পর্যন্ত চিঠিটা খাম থেকে খুলে দেখেনি কোথায় ডিউটি পড়েছে তার। থানা থেকে বাসে এসে বিছানার উপরে চিঠির খামটা রেখে গা থেকে ইউনিফর্ম খুলে সোজা ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে বেডের উপরে বসে, আর 3 দিন পরেই নির্বাচন। হাত বাড়িয়ে খাম থেকে চিঠিটা বের করলো। চিঠির ভাঁজ খুলে পুরো চিঠিতে নজর বোলাতে শারাপের চোখ কপালে। সন্ধ্যাপুরে 1 নম্বর কেন্দ্রে তার ডিউটি পড়েছে। শারাপ বসা থেকে উঠে উত্তেজিত হয়ে বলল, কি সন্ধ্যাপুরে আমার ডিউটি পড়েছে? যেখানে লিজার গ্রামের বাড়ি সেখানে? শারাপের সারা ঘরমায় জুড়ে পায়চারি করতে করতে বলল, আচ্ছা, সন্ধ্যাপুরে তো 2টা কেন্দ্র, এখন যেই কেন্দ্রটা আমার আন্ডারে, লিজা কি সেই কেন্দ্রে আসবে ভোট দিতে, নাকি অন্য কেন্দ্রে ভোট দিতে হবে? শারাপ মাথাটা উপরে তুলে বলল, হে আল্লাহ, লিজা যেন 1 নম্বরের কেন্দ্রেই যেন ভোট দিতে আসে, ওকে শুধু এক নজর দেখতে চাই। শারাপের মাথায় বুদ্ধি খেলে গেল। লিজাকে কল করে জেনে নেওয়া যেতে পারে কথা ছলে ছলে লিজা কোন কেন্দ্রে এসে ভোট দিবে, কিন্তু মেয়েটা আজকাল তার কল ইগনোর করে। কল করলে এক কথাকে আপনি, কি আপনার পরিচয়, নাম কি, ইত্যাদি। আরে এত পরিচয় জানার জন্য পাগল হওয়ার কি আছে? কদিন পর তো ঠিকই জানতে পারবে। শারাপ লিজার নাম্বারটা বের করে যে কল দিতে যাবে, তখনই আকস্মিক শারাফের ফোন বেজে ওঠে। নুহাস কল করেছে তাকে। নুহাস বল। নিচে নাম। শারাপ ভুরু কুচকে বলল, নিচে নামবো মানে? তুই কই? তোর অ্যাপার্টমেন্টের নিচে দাঁড়িয়ে আছি। তাহলে উপরে আয়, নিচে কি করছো? না, তুই নিচে নাম, দরকার আছে। এখন
ঠিক আছে, 5 মিনিট সময় দিয়ে আসছি। সারাপ শীতের জ্যাকেট, গলায় মাফলার ঝুলিয়ে, পায়ে কেচ পরে অ্যাপার্টমেন্টের নিচে নামে। নিচে নেমে দেখে নুহাশ বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সারাপ এগিয়ে এসে প্রশ্ন করলো, কি হয়েছে, এত জরুরি তোলো? নুহাশ বাইকে বসে বাইক স্টার্ট দিয়ে বলল। উঠে বস। সারাপ নাক মুখ কুচকে বলল, শালা বাইক নিয়ে এসেছিস কেন এই শীতের মাঝে? এমনিতেই ঠান্ডা হাওয়া, তার উপর বাইক চালালে ঠান্ডা বাতাস তো মরেই যাব। এই ঠান্ডায় মরবি না, তাই চুপচাপ উঠে বস। কই যাব? আগে ওঠ, দেখতেই পাবি কই যাব। সারাপ বাইকে উঠতে উঠতে বলল। না, তোর যন্ত্রণাটা। বাইক এসে থামলো ছোটখাটো একটা কফি শপে। সারাপ বাইক থেকে নেমে 2 হাত একসাথে ঘর্ষণ করতে করতে বলল, ভাই জমে গেছি রে ঠান্ডায়। নুহাশ বাইকের ঘাড় লক করে বলল, বুঝলাম না তুই এমন করছিস কেন? না হলে যে রাতের পর রাতে শীতে রাস্তার পাশে দাঁড়িয়ে ডিউটি করিস তখন ঠান্ডা লাগে না? তখন তো হাতে টাকা পাওয়ার একটা গরম থাকে, তাই ঠান্ডাটা ঠিক গায়ে লাগে না। নুহাশ মাথা নাড়াতে নাড়াতে বলল, টাকার গরম। এবার ভিতরে চল, ঠান্ডায় জমে যাচ্ছি। নুহাশ 2 কাপ ব্ল্যাক কফি অর্ডার করলে সারাপ বাধা দিয়ে বলল,